আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। যারা এত গভীর রাতে রাত জেগে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো। আজকে ইয়াং নাইট অনুষ্ঠানটি যেহেতু তরুণদের চোখে সমসাময়িক বাংলাদেশকে দেখার একটা প্রচেষ্টা, তরুণদের একটি প্ল্যাটফর্ম, কথা বলার বা মতামত জানানোর একটি প্ল্যাটফর্ম জানানোর একটা প্রচেষ্টা আমাদের এইটিএন নিউজের। এই কারণেই আমাদের যারা অতিথি থাকেন, আমরা চেষ্টা করি যে তারা যেন বয়সে তরুণ হন এবং তরুণদের মতো করে তরুণদের কথাগুলো বলতে পারেন। সেই হিসেবে আজকে আমাদের স্টুডিওতে আছেন এনায়েত হোসেন রাজীব। জি, আচ্ছা, তিনি সিইও, ফাউন্ডার দ্য ওয়েব ল্যাব। জি, আচ্ছা, আমরা কিছুক্ষণ পরেই জানতে চাইবো যে আসলে কী ব্যাপারটা নিয়ে আপনি কাজ করেন, তবে নিশ্চিত তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেন। দর্শক একটু জানিয়ে আজকে আমরা একটি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে চাকরি খুঁজবো না, চাকরি দেব। এই বিষয়টি নিয়ে যখন কথা বলি তখন মনে হয় যে তরুণরা এই বিষয়টি নিয়ে যদি চাকরি না খুঁজে চাকরি দেওয়ার চেষ্টা করবো তাহলে নিশ্চয়ই তথ্য প্রযুক্তি সবার আগে চলে আসে। এটাই এখন সবচেয়ে সম্ভাবনা হয় তরুণদের জন্য। এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য এনায়েত হোসেন তো আমাদের সঙ্গে আছেন এই স্টুডিওতে। আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুজন যোগ দিবেন, এটা পরিচয় করে দিই। একজন হচ্ছেন প্রমি নাহিদ, তিনি সংগঠক, ইউথ লিডার। প্রমি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আচ্ছা, আরেকজন আছেন রুমানা শারমিন, তিনি উদ্যোক্তা, তিনি শান্তিনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রুমানা, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত। আচ্ছা, আমরা আছেন তো তিনজনে, শুনতে পাচ্ছেন তো আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রুমানা, আপনি শুনতে পাচ্ছেন? একটু চেক করে নিলাম। আচ্ছা, যেহেতু তথ্য প্রযুক্তি নিয়ে ব্যাপারটি আমি একটু বলতে চাই যে আমরা এই অনুষ্ঠানে অনেক ধরনের তথ্য প্রযুক্তির সমন্বয় করার চেষ্টা করেছি। যে তরুণরা তথ্য প্রযুক্তিতে অনেক বেশি এখন সচেতন, একজন ছোট বাচ্চা থেকে তরুণ সবাই এখন আসলে আমাদের চেয়ে অনেক বেশি তথ্য প্রযুক্তি অ্যাডভান্স। এবং যেটি নিয়ে আলোচনা করছিলাম যে তথ্য প্রযুক্তি এই চাকরি খুঁজবো না চাকরি দিব, এইটা একটা প্রধান হাতিয়ার হতে পারে তরুণদের জন্য। অবশ্যই। জি, কিভাবে একটু জানতে চাই। আচ্ছা, আমরা যদি একটা আগের লেভেলে যে ছিল যে আমরা বেসিক্যালি তথ্য প্রযুক্তি বলতে যদি আমি যেটাতে কাজ করছি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম আমার সময়। সো আমি যখন 2009 শুরু করি আমার দ্য ওয়েব ল্যাবের কথা আপনি বললেন, তো এখানে আমি যখন একা একা কাজ করি, ঘরে বসে একা একা কাজ করতাম, যখন আস্তে আস্তে একটু বড় হলাম তো তখন আমার যেটা একটু সাপোর্টিং হ্যান্ড দরকার ছিল। সো ওই ক্ষেত্রে আমার একটা সাপোর্টিং হ্যান্ড, একটা টিম দরকার। সো এইভাবেই আমরা আসলে আস্তে আস্তে ছোটো ছোটো স্টেপ বাই স্টেপে উদ্যোক্তার দিকে চলে আসি। তো এইভাবে তখন আমার কি দরকার, আমি আসলে চাকরি না খুঁজে আমার আসলে চাকরি দেওয়ার মতো একটা ছোটোখাটো হলেও একটা ক্যাপাবিলিটি তৈরি হলো। সো আমি তখন কিছু মানুষকে খুঁজলাম আমার টিমে নেওয়ার জন্য, এভাবেই আর কি শুরুটা হয়। আপনি কি তথ্য প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করেছেন? জি, আমার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স। কম্পিউটার, এই একটা ব্যাপার আছে আমার জানা ইচ্ছে যে তথ্য প্রযুক্তি কেউ যদি কাজ করতে চায় তিনি কি কম্পিউটার শুধু মানে কম্পিউটার ব্যাকগ্রাউন্ড লাগবেই নাকি? এটা একদমই না, থাকলে ভালো, কিছু কিছু কাজের ক্ষেত্রে থাকলে অবশ্যই ভালো। যেমন আপনি যদি বলেন আমি গ্রাফিক্সের কাজ করতে চাই, এতে একদম সলিড প্রোগ্রামিং নলেজ তো আসলে দরকার নেই। আমার যদি ক্রিয়েটিভিটি থাকে, আমার যদি ভালো কালার সেন্স থাকে, ডেফিনেটলি আমি ভালো ডিজাইন করতে পারি। আমার একটু কি দরকার, যারা হচ্ছে হাতে আঁকে তা আমার একটু কম্পিউটার টুলসটা ইউজ করে, আমি যেমন যদি ফটোশপের কথা বলি বা ইলাস্ট্রেটরের কথা বলি বা আমি যদি 3D ডিজাইন বলি, তাহলে আমাকে ওই টুলসগুলো সম্পর্কে একটু পারদর্শী হতে হবে। এটাতে যে কোনো ট্রেনিং নিতে পারি, ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও আছে, ফ্রি ভিডিও টিউটোরিয়াল আছে, এগুলো দেখতে পারি, বা ছোটোখাটো কোনো কোর্স আমি ডেফিনেটলি করে নিতে পারি। এই ক্ষেত্রে এটা আসলে ওইভাবে দরকার হয় না, বাট একদম কোর প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বা আমরা যদি আসলে ওই লেভেলে যেতে চাই সেই ক্ষেত্রে হয়তো কম্পিউটার ব্যাকগ্রাউন্ড দরকার। আচ্ছা, দর্শক যারা কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম যে যারা এত গভীর রাতে আমাদের এই অনুষ্ঠান রাত জেগে দেখছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই, স্বাগত জানাই। তবে যেহেতু রাত জেগে দেখছেনই, আপনিও কিন্তু ইচ্ছা করলে আমাদের এই 3 জনের বা 4 জনের আড্ডায় আপনিও যোগ দিতে পারেন। টেলিফোন, স্কাইপ কিংবা আমাদের ফেসবুক পেজ, এই 3টি মাধ্যমে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন কিংবা আপনাদের যে কোনো প্রশ্ন এই 3 অতিথি আছে বা আমার কাছে করতে পারেন। আমাদের এই অ্যাড্রেসগুলো এবং টেলিফোন নাম্বারগুলো পর্দায় দেওয়া আছে। নিশ্চয়ই আমি আশা করবো যে অনুষ্ঠানে যে কোনো সময় আপনাদেরকে পাবো। এরপরে আমি প্রমি এবং রুমানা আপনাদের কাছে আসবো, তবে আসার আগে একটু সময় আমাকে দিতে হবে। আমি একটু দেখে নিতে চাই আজকের অনলাইন পত্রিকাগুলোতে কি কি প্রধান শিরোনামগুলো আছে, সেগুলো দেখে আমি আপনার কাছে আসছি, আপনাদের কাছে, এবং আপনাদের সঙ্গে কথা বলবো। দর্শক একটু দেখতে চাই যে আজকের অনলাইন পত্রিকাগুলো কি কি বিষয়গুলো এখন আজকে তারা হেডলাইন করেছেন। প্রথম হেডলাইনটি যেটি আছে সেটি আছে বিদেশি গাড়ি গেলে টাকাও দিয়ে যেতে হবে। খালেদা জিয়া বলেছেন আজকের এক প্রেস কনফারেন্সে রাতের বেলা, তিনি যেটি বলেছেন যে ট্রানজিট নিয়ে দেওয়ার কথা বলেছেন, যে ট্রানজিট যদি দিতে হয় তাহলে অবশ্যই সেই বাংলাদেশের উপর গাড়ি গেলে সেখানে ফি দিতে হবে, একটা সেই দাবি করেছেন। এবং তার নিচে আরেকটি এই খালেদা জিয়ার বিষয়ে আরেকটি শিরোনাম আছে, সেখানে বলা আছে আমি ভারত বিরোধী নই,
হিন্দু বিদ্বেষী নই খালেদা। তিনি ভারতীয় একটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন, তিনি ক্লিয়ার করার চেষ্টা করেছেন যে তিনি ভারত বিরোধী নন এবং তিনি হিন্দু বিদ্বেষী নন। এবং এই সাক্ষাৎকারকে ছাপানোর একদিন পরেই তিনি যখন প্রেস কনফারেন্স করলেন সেখানে তিনি জোর দাবি বলেছেন যে যদি বাংলাদেশের উপরে ট্রানজিট দিয়ে যদি কোনো গাড়ি যায় ভারতীয়, তো অবশ্যই তাকে ফি দিতে হবে, না হলে তিনি আসলে ব্যাপারটা পছন্দ করছেন না। আরও কিছু হেডলাইন এখানে আছে, সেখানে একটি লেখা আছে পিনু পুত্রকে বাঁচাতে কোনো চেষ্টা হচ্ছে না। একজন সাংসদের পুত্র মাতাল অবস্থায় গুলি করে দুজনকে রাস্তায় মারা হয়েছেন এবং সেই বিষয়টি নিয়ে আসলে চেষ্টা করা হচ্ছে যে সরকার, একটা বিতর্ক তৈরি হচ্ছে যে সরকার বাঁচানোর চেষ্টা করছে কিনা, সেটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ক্লিয়ার করার চেষ্টা করছেন যে তারা এই ধরনের কোনো তাদের উদ্দেশ্য নেই। আর যদি একটু দেখি বিবিসি কে করেছে, বিবিসি বাংলা সেই ওয়েবসাইটে যেটি আছে, চিড়িয়াখানা থেকে ভেসে গেছে বাঘ, সিংহ, কুমির। জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে এই একটি বন্যায় হয়েছে। একটা চিড়িয়াখানা থেকে সব চিন্তা করেন ঢাকা রাস্তায় এরকম বাঘ ভালু খেতে পারলে কি অবস্থা হবে? ঢাকার আমি ছবি দেখছিলাম, কুমিরের ছবি দেখছিলাম, রাস্তায় কুমিরের ছবি, ঢাকা রাস্তায় কুমির, চিন্তাই করা যায় না। এমন বন্যা যেন না হয় অন্তত বাংলাদেশে। তারা একটি খবর দেখতেছি যে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ভিডিও, কুমিল্লায় একজনের কারাদণ্ড, এরকম একটি এখানেও যুক্ত হয়েছে তথ্য প্রযুক্তি। আমি আরও দেখবো, তার নিশ্চয়ই আমরা একটু আলোচনা করি। তবে আলোচনায় যাওয়ার আগে একটি এরই মধ্যে একজন ফোন করেছেন আমাদেরকে, ফোনটা রিসিভ করে তারপরে আমরা কথা শুরু করছি। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? রেজন ভাই, আমি তৌহিদ শান্ত। আর শান্ত, কি অবস্থা? আচ্ছা, মানে প্রোগ্রামটাই দিলাম যে দুইজনই আমার খুব প্রিয়। একজন রেজন ফয়েজ আমার সহকর্মী, আর আপনি হয়তো বা জানেন না, এনায়েত হোসেন রাজীব হলো আমার ক্লাস 3 থেকে 10 পর্যন্ত আমরা একসাথে সেন্ট জোসেফ স্কুলে পড়ছি। এনায়েত আমি হায়দার। হ্যাঁ দোস্ত, চিনতে পারছি। হ্যাঁ, তোকে দেখে ভালো লাগছে তোর। থ্যাংক ইউ দোস্ত। তো এই আইটির পাশেও যে আরেকটা কাজ করিস, বিভিন্ন বেশ কিছু ছেলেমেয়েকে বৃত্তি দেয়। রেজন ভাই, আপনি হয়তোবা জানেন যে ও কিন্তু আমাদের খুবই গুণী একটা ছেলে এবং গুণী ব্রেন। মানে আমরা যারা একসাথে এসএসসি পড়েছি সেন্ট জোসেফ স্কুলে এই ক্লাস 3 থেকে 10 পর্যন্ত, তার মধ্যে ও হলো একাই এত বড় একজন আইটি বিশেষজ্ঞ বা আইটি উদ্যোক্তা হয়েছে। এবং আমি এই কারণে ফোন করলাম। ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে অবশ্য, সেটা হলো এই আইটির যেই বিষয়টা একটু আগে বলতেছিলা তুমি, যে তুই যেটা বলতেছিলি যে আইটি বিষয়ে যদি উদ্যোক্তা হতে হয় তাহলে কম্পিউটার সায়েন্স যে জানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো এরপরও আমাদের কিন্তু আইটির যে উদ্যোক্তা তা খুবই কম, এবং একটু শিক্ষিত না হলে আসলে এই বিজনেসটা করা যায় না। তো এইটা কিভাবে আসলে ডিজিটাল বাংলাদেশ যেহেতু চলছে, এটা কিভাবে আসলে এরাডিকেট করা যায়, এইটা সম্পর্কে যদি একটু বলতি। থ্যাংক ইউ। ধন্যবাদ তৌহিদ। আচ্ছা, যদি আপনার প্রশ্ন উত্তর দেন। ও যেটা বললো আর কি, যে আইটির ব্যাকগ্রাউন্ড যদি না থাকে বা একান্ত যদি শিক্ষিত না হয় তাহলে এই ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হয়। এটা হতেই পারে। এখন মানে আমাদের আসলে আপডেটেড হতে হবে। আমি যদি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে নাও হই, আমার তো আসলে প্রচুর এই অনলাইনে উইকিপিডিয়াগুলো আছে বা লেটেস্ট আপডেটের যে নিউজগুলো আছে সেগুলো জানতে হবে, কী কী প্রযুক্তি আসলে ইউজ হচ্ছে, আমি এখন কী নিয়ে কাজ করবো। সো আমি যদি বলি আমি কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট না, কিন্তু আমি ওয়েব ডেভেলপ করি বা আমি প্রোগ্রামিং শিখে নিচ্ছি, তো এখন ওয়েবের লেটেস্ট টেকনোলজিটা কী বা লেটেস্ট কী ইউজ হচ্ছে সেটা আমাকে জানতে হবে। আমি যদি সেটা নিয়ে পড়ালেখা না করি, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আসলে আমাকে লেটেস্ট জিনিসগুলো নিয়ে একটু জানতে হবে, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। যেটা আমাদের সবসময় স্কুলে বলতো যে বইয়ের পাশাপাশি পরিপার্শ্বিক জ্ঞানগুলো আমার লাগবে, সেই জ্ঞানগুলো বই পড়াশোনা করতে হবে। এবং শান্ত একটি কথা যেমনটি বললেন, গুণী একটি ছেলে, এবং আমরা চেষ্টাই করি আসলে এরকম গুণী তরুণদেরই আসলে আমাদের এই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য, এবং চেষ্টা করি তাদের মাধ্যমে বাংলাদেশের তরুণরা কী ভাবছে তা জানার জন্য। আমাদের সঙ্গে আছেন আরও দুজন তরুণ, প্রমি নাহিদ এবং রুমানা শারমিন। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রুমানা, প্রথমের প্রশ্ন আপনার কাছে। আপনাকে আমরা উদ্যোক্তা বলছি, আপনি একটু জানাবেন যে আপনি কি করেন বা কি নিয়ে কাজ করছেন? আমি বাংলাদেশে প্রথম পপ আপ বুকস বানাচ্ছি। পপ আপ বুকস হচ্ছে নর্মাল বইয়ের মতো থাকে, কিন্তু বইয়ের ভাঁজে 3D অবজেক্ট লুকানো থাকে, বইটা খুললেই সবকিছু 3D হয়ে যায়। আচ্ছা, মানে বাইরের দেশে পপ আপ ইন্ডাস্ট্রিটা অনেক বড়, সব ধরনের পপ আপ তৈরি হয়। আমাদের দেশে এটা এখনো নাই, আমি প্রথম উদ্যোগটা নিয়েছি। আমি বাচ্চাদের জন্য গল্পের বই বানাই, যেগুলো হচ্ছে টোটালি 3D পপ আপ।
মানে আমি বইটি খোলার সঙ্গে সঙ্গে পড়বো না, কিন্তু আমি কি কাহিনীটি দেখবো এরকম কিছু? আমি আপনাকে দেখাতে পারি চাইলে, ওয়েট। ও খুবই ভালো, খুবই ভালো। এই যে আচ্ছা 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 স্টোরি বুক। আচ্ছা, ও ওকে, ও খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং বাচ্চারা, হ্যাঁ, এবং বাচ্চাদের পড়ার মানে বই পড়তে আগ্রহী করে তোলার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মজার একটি পদ্ধতি। হ্যাঁ, বাচ্চারা অনেক পছন্দ করে। আচ্ছা, না আপনি কবে থেকে শুরু করেছেন এই জিনিসটা? আমি শুরু করেছি অফিসিয়ালি গত বছরের সেপ্টেম্বর থেকে, তবে আমি বই পাবলিশ করা শুরু করেছি এই বছরের ফেব্রুয়ারি থেকে। আচ্ছা, এই ফেব্রুয়ারি মানে এই বইমেলায়? পর্যন্ত 3টা বই করছি। মানে বইমেলায়? হ্যাঁ, ফেব্রুয়ারির বইমেলায় ফার্স্ট আমার বই এসেছিল। মানে পুরো ফেব্রুয়ারি মার্চ মাস জুড়ে চলছে, তো এই পর্যন্ত 3টা বই করছি আর কি, বইমেলাতেই প্রথম এসেছিল। আচ্ছা, সারা কেমন পাচ্ছেন এখন পর্যন্ত? প্রাথমিকভাবে তো অনেক দেশের একটু আনরেস্ট ছিল, তো গত 1.5 মাস থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। চমৎকার চমৎকার। মানে আপনার সাথে এই বিষয় নিয়ে আরো কথা শুনবো, থাকুন আমাদের সঙ্গে। একটু প্রমি নাহিদ অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন এবং তার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রমি নাহিদ, আপনাকে আমি পরিচয় করে দিচ্ছিলাম ইউথ লিডার, একটি সংগঠক, ইউথ লিডার, একটি প্রতিষ্ঠানের আপনি সংগঠক। ইউথ লিডারটা আসলে কি? আচ্ছা, আসলে রাজীব ভাই ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতেছিল। তো আমরা যখন 2007 সাল থেকে যখন আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ শুরু করি, তখন একটা প্রবলেম দেখা গেল কি যে ফ্রিল্যান্সাররা অনেক ভালো করতেছে, তারা প্রচুর ইনকাম করতেছে, কিন্তু তাদের টিম ওয়ার্কটা খুব কম হচ্ছে। অর্থাৎ একটা কোম্পানি হিসেবে যে আশাটা, সেটা মানে তারা খুব ভালোভাবে পারতেছে না। মানে ইন্ডিভিজুয়ালি তারা খুব ভালো করতেছে, কিন্তু কোম্পানি হিসেবে আসতে পারতেছে না। কোম্পানি হিসেবে আসলে হয়তো সে তার আরো আশেপাশে আরো 10 জনকে সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তো তখন আমাদের একটা চিন্তা ভাবনা আসে যে আমরা, কারণ যারা ফ্রিল্যান্সার আছে তাদের হয়তো সেই মার্কেটিং, অ্যাকাউন্টিং কিংবা টিম ওয়ার্ক, সেই জিনিসগুলো এত ভালোভাবে জানা নেই। তো যখন আমরা এই কাজগুলো শুরু করি, তখন আমরা একটা স্লোগান হিসাবে শুরু করি, যেটা হচ্ছে চাকরি খুঁজবো না, চাকরি দেবো না। সেখান থেকেই আমাদের এই অ্যাক্টিভিটি গুলো হয়, যেখানে বেসিক্যালি আমরা যখন দেখি যে আমাদের দেশে প্রতি বছর প্রায় 10 লক্ষ শিক্ষিত জনগোষ্ঠী আমাদের কর্মবাজারে প্রবেশ করতেছে। তো আসলে সেই অনুসারে খুব কম আমাদের দেশের সরকারি কিংবা বেসরকারি যে চাকরিগুলো আছে। তো অন্যান্য দেশে যেটা হয়, অন্য দেশগুলো কিন্তু ওরা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে এই চাকরি, এই সমস্যাটা সমাধান করে থাকে। যেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে আমি নিজে চাকরি না খুঁজে আমি একটা উদ্যোগ নেব এবং আমি আমার চারপাশের আরো 10 জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। তো এটা কি আমরা চাকরি খুঁজবো না, চাকরি দেবো না, যেটাকে আমরা বলে থাকি। তো এখান থেকে আমাদের এই আন্দোলনটা শুরু করার পর আমাদের প্রায় এখন পর্যন্ত প্রায় আবার আসছি আপনার কাছে। আচ্ছা, শেষ পর্যন্ত আপনি শেষ করতে পারছেন না, কত হাজার এখন পর্যন্ত আপনাদের সঙ্গে আছে? কত হাজার তরুণ? প্রমি, মানে এখন পর্যন্ত কত হাজার আপনি বলছিলেন এর আগে, 70-এর উপর পার হয়ে 70,000-এর উপর পার হয়ে গেছে? আমাদের ওপেন একটা প্ল্যাটফর্ম, আমাদের ফেসবুকে আমাদের যে গ্রুপটা আছে সেখানে আমাদের মেম্বার সংখ্যা প্রায় 47,000। কিন্তু এখন পর্যন্ত জাস্ট যাদেরকে আমরা উদ্যোক্তা বলতে পারি, যারা হয়তো কোনো একটা উদ্যোগ শুরু করছে এবং সেখানে তাদের মেম্বার সংখ্যা 5 থেকে 50 পর্যন্ত আছে, তো এরকম উদ্যোগের সংখ্যা প্রায় 300-এর মতো। আমরা ধরতে পারি যে 300-এর মতো উদ্যোক্তা আমাদের এই গ্রুপটা থেকে ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমি আবার আসছি আপনার সঙ্গে, আমাদের সঙ্গেই থাকুন। এনায়েত, আপনার কাছে জানতে চাইবো যে ফ্রিল্যান্সার নিয়ে কথা বলার ইচ্ছা আছে আপনার সঙ্গে। যেটা বলছিলাম যে এই তরুণদের যে প্রমি যেটা বললেন যে চাকরি খুঁজবো না, চাকরি দিব, একটা স্লোগান, এবং এখানে এখন পর্যন্ত প্রায় 347,000 মেম্বার হলো, 300 যারা উদ্যোক্তা তারা চেষ্টা করছেন। তথ্য প্রযুক্তিতে বড় একটি হাতিয়ার হতে পারে তরুণদের জন্য, কিভাবে একটু যদি। আচ্ছা, এখন যদি আমি একটু করে বলি, এখনকার সমস্যা যেটা হচ্ছে, ধরুন আপনার উত্তরবঙ্গ থেকে আম আসতেছে, ই কমার্সের ক্ষেত্রে অনেকেই কিন্তু আম বিক্রি করতেছে ঢাকায়। ওইখানে আম বাগান যারা আছে, মোটামুটি যারা তথ্য প্রযুক্তি এখন জানে, খুব সহজে একটা ই কমার্স সাইট করে বা একটা ফেসবুক পেজ করেও কিন্তু সে আসলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় আমার বাসায় আম পৌঁছে দিতে পারতেছে। এভাবেই তো আসলে হচ্ছে। সো এটা একটা জিনিস হতে পারে।
তারপরে হচ্ছে আমরা বিভিন্ন সেক্টরে আসলে কথা বলতে পারি। শুধু যদি ওয়েবের ক্ষেত্রে আমি যেমন ওয়েবের কথা, ওয়েবে কাজ করি, ওয়েবের কথা বলি, বা এখানে আমি আম বিক্রির কথা বললাম, এটা হতে পারে। এবং উনি যে আমাদের আচ্ছা, আপু যে- আমি আপনাকে ছোট প্রশ্ন জি, করি। sure. আমি ধরেন ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, হ্যাঁ। আমি জানি কিভাবে কম্পিউটার চালাতে হয় এবং ধরেন আমি ওয়েবসাইট ডিজাইন করতে জানি, আমার ইচ্ছা আছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হ্যাঁ। টাকা আয় করা। অনেক তো আমরা বিজ্ঞাপন দেখি আসুন শিখুন, আমি যে ছোট্ট করে তাদের জন্য একটু বলার চেষ্টা করি প্রথমে তারা কিভাবে শুরু করবে এই ব্যাপারটা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে আমরা যদি, আপনি যেটা বলেন যে গ্র্যাজুয়েশন শেষ করে আসছে বা বা পড়াশোনা করতেছে বা এরকম একটা স্টুডেন্ট, আমাদের একটু জানা দরকার আসলে স্কিলটা ডেভেলপ করা দরকার। আমরা একটু যেটা ভুল করি এখন, তরুণরা যেটা ভুল করতেছে, ফ্রিল্যান্সিং শুনলে সবাই ভাবে যে ডলার চলে আসতেছে, যে আসলে কাজ না শিখে আমরা কাজ করার দিকে ঝুঁকে পড়তেছে। সেটা দিয়ে আসলে ডলার অত সহজে আসবে না। আচ্ছা, আচ্ছা, আপনারা কাজ শুরু করার আগে আমার একান্ত অনুরোধ যে কাজটা আসলে আপনি কোনটা শিখতে চান, এমন কেউ হয়তো ডেভেলপ করবে, কেউ প্রোগ্রামিং করবে, কেউ ডিজাইন করবে, যে যেটা করে আপনি কি করতে চান সেটা একটু খুঁজে বের করেন, কোনটা আপনার জন্য ভালো লাগে সেটা একটু কনফার্ম করেন, বুঝেন, আর সেই জিনিসটার উপর একটু এক্সপার্ট হয়ে নেন। এটা হচ্ছে প্রথম। আপনি যেই কাজটাই করেন সেটার উপরে আপনি একটু এক্সপার্ট হন। এক্সপার্ট না হয়ে যদি আমি চলে আসি এবং হ্যাঁ। কাজ করার চেষ্টা করি, তাহলে কি ভবিষ্যতের জন্য ক্ষতি? ভবিষ্যতে এবং অলমোস্ট মানে অলরেডি আমরা জিনিসটা সাপোর্ট করতেছি। যেমন বাইরের মার্কেট প্লেসে আপনি যদি একটা ধরেন, আপনি যদি এখানে আমরা আসলে দেশকে রিপ্রেজেন্ট করি, বাইরের মার্কেট প্লেসগুলো। সো আমি যদি আপনাকে বলি, বা আপনি একটা বিদেশি ক্লায়েন্ট, আপনাকে আমি বললাম যে আমি এই কাজটা পারি, সো আপনি আমাকে কাজটা দিলেন, আমি যদি এখন করতে না পারি তাহলে আসলে কি হবে? আপনি কিন্তু নেক্সট টাইম একটা বাংলাদেশি প্রোগ্রামারকে হায়ার করতে গেলে তখন কিন্তু আসলে আপনি চিন্তা করবেন, একটা সেকেন্ড থট দিবেন। সো এইভাবে কিন্তু আসলে মার্কেটগুলো নষ্ট হয়। সো ওভারঅল সবারই আসলে ক্ষতি হচ্ছে। সো মানে এক সময় ছিল আমরা উৎসাহিত করেছি যে সবাই আসুন Exactly, কাজ করুন, আসুক। এখন মনে হয় একটু সময় আসছে বেছে বা একটু বেছে, ফিল্টার করে হ্যাঁ, সামনের দিকে আগানো এবং প্রস্তুতি নিয়ে ধৈর্য নাও। নাও, হ্যাঁ, প্রস্তুতি নিয়ে তারপর আগাও। আচ্ছা, রোমানা, আপনার কাছে জানতে চাই আসলে উদ্যোক্তা হবার অভিজ্ঞতা কেমন এবং কি কি সম্ভাবনা কেমন দেখছেন তরুণ উদ্যোক্তা হিসেবে, এবং সমস্যা সেগুলো কি কি আছে? প্রমি বলেন। আপনি আপনার ফিল্ডটা বলেন, আপনি যেভাবে আসছেন, আপনি যে কাজটা করছেন সেখানে কি সমস্যা হচ্ছে? আমি তো মানে আমিও তো ওনাদের চাকরি গ্রুপেরই, আমিও একজন। তো আমি যখন শুরু করছিলাম তখন আমার এত সাহস ছিল না, কিন্তু মানে পথ চলতে চলতে পথ চিনে ফেলছি। পথ চলতে চলতে পথ চিনে ফেলছি। তো এখন হইতেছে কঠিন, একটু কঠিন। আর হইতেছে উদ্যোক্তাকে প্রফেশন হিসেবে মানুষ নিতে চায় না। মোস্টলি মানুষ এটাকে কোনো পেশা, মানে ধরেন আমি কাউকে বললাম যে কি করো, আমি বিজনেস করি, তো প্রোডাকশন বিজনেস তো যথেষ্ট কঠিন, এমনি মানে খুব টাইম কনজিউমিং, অনেক কঠিন। তারপর মানুষ আমাকে জিজ্ঞেস করবে যে আর মানে হ্যাঁ বিজনেস করো, আর কি করো? তো প্রফেশন হিসেবে প্রতিষ্ঠা করাই টাফ। তারপরে হচ্ছে কিন্তু এখন আমি মানে এখন হচ্ছে অনেক দূর চলে আসছি, সো এখন এটা আমার জন্য ইজি হয়ে গেছে, কিন্তু চলার পথটা কঠিন ছিল। চলার পথটা কঠিন ছিল। প্রমি, চলার পথ যদি কঠিন হয়, আপনি যেহেতু কাজ করছেন এটা নিয়ে, যে রোমানা যেটা বললো যে এখন হয়তো সহজ হয়ে গেছে, কিন্তু শুরুতে অবশ্যই শুরুটা বেশ কঠিন কষ্টকর, তখন আসলে তরুণরা যদি মনোবল না ভাঙায় বা ভেঙে না পড়ে, এটার জন্য আসলে আপনারা কি ধরনের পরামর্শগুলো দেন? আচ্ছা, প্রথমত হচ্ছে কি আমাদের দেশের যে আমাদের সমাজ ব্যবস্থায় আসলে উদ্যোক্তা হতে খুব বেশি উৎসাহ দেওয়া হয় না কখনোই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যেটা হয় যে আমাদের ফ্যামিলিতে কখনোই কোনো বাবা মা চান না যে তার সন্তান কখনো একজন ভালো চাকরিজীবী না হয় কখনো সে উদ্যোক্তা হোক। সবাই চায় যে পাশ করার পর সবাই যেন একটা ভালো জব খোঁজে। হ্যাঁ, তাকে কখনোই অনুপ্রেরণা দেওয়া হয় না যে সে জব না খুঁজে সে নিজে একটা উদ্যোগী। তো এটা আমাদের এখন আমি যদি বলি সবচেয়ে বড় সমস্যাটা আসলে আমাদের বাধাটা আসে আমাদের ফ্যামিলি থেকে। ফ্যামিলি থেকে সবসময় বলা হয় যে তোমরা একটা ভালো জব খোঁজো, তোমরা এইটা দাও এইটা দাও, বাট কখনোই বলা হয় না যে ঠিক আছে তুমি একটা উদ্যোগ নাও এবং তুমি এই উদ্যোগটাকে দাঁড় করে আরো আশেপাশের 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করো। তো এখানে একটা আসলে জনসচেতনতা থাকতেই হবে, সাহসের ব্যাপার আছে মনে হয়, আমার কি মনে হয়। আচ্ছা পামি, আপনার কাছে আসছি, আপনার কাছে একটা ফোন আছে, একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমি বিবেক জাহিদ জুবাইর বলছিলাম। আমি আপনাদের অতিথির সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই, প্লিজ প্লিজ আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন ছিল যে মানুষ তো দুই ভাবে বড় হয়, একটা অনেকে আছে যে
আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনেক বড় কিছু হয়, আবার অনেকে দীক্ষায় অনেক কিছু হয়ে যায়, অনেক ফেমাস পার্সন হয়ে যায়। তো যারা প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই, যাদের তথ্য প্রযুক্তি সম্বন্ধে, কিন্তু যারা প্রচুর জানে এবং প্রচুর কাজ জানে পারে, এরা কি ডেভেলপ করতে পারে এই ফ্রিল্যান্সার লাইনে? অবশ্যই অবশ্যই। প্রাথমিক পর্যায়ে যদি এরা অনেক বড় কিছু হতে চায় ফ্রিল্যান্সার সিস্টেমে বা তথ্য প্রযুক্তি লাইনে, তো তাদের কি ডিগ্রি মাস্ট বি প্রয়োজন আছে? সেই বিষয়টা ক্লিয়ার করেন। আর টাকাটা কিভাবে আসবে? আচ্ছা, প্রথম হচ্ছে এই প্রশ্ন প্রথমে জিজ্ঞেস করেছিলাম আমি, তবে উত্তরটা আবার আমি এই দর্শকের জন্য আবার আপনার কাছ থেকে নেব, আপনাদের কাছ থেকে নেব। তবে ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার আসবো। দর্শক, বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম চাকরি খুঁজবো না চাকরি দিব এই বিষয়টি নিয়ে, এবং খুব স্বাভাবিকভাবে এখানে আসছে তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়ে এবং এই বিষয়ে তরুণদের নানা সম্ভাবনা নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে আছেন এনায়েত হোসেন রাজীব, তিনি সিইও অ্যান্ড ফাউন্ডার দ্য ওয়েব ল্যাব, এবং আমাদের সঙ্গে আরও দুজন আছেন। আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আছেন প্রমি নাহিদ, তিনি সংগঠক ইউথ লিডার, এবং আমাদের সঙ্গে আছেন রুমানা শারমিন, তিনি উদ্যোক্তা, তিনি শান্তিনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমাদের তিনজন আছেন, তিনজনের সঙ্গে আমরা কথা বলছিলাম তথ্য প্রযুক্তির নানা বিষয় নিয়ে। প্রথমেই এর আগে বিরতির আগে একজন প্রশ্ন ছিল দর্শকের, যে আমি একটু প্রশ্নটি বলে দিই যে এই তথ্য প্রযুক্তি খাতে কাজ করতে গেলে এই কম্পিউটার বিষয়েই আমাকে জ্ঞান থাকতে হবে কিনা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতে হবে কিনা? আচ্ছা, আমি আমাদের অ্যাঙ্গেল থেকেই বলি। আপনাকে যদি আমি বলি যে আমি ওয়েব ডেভেলপ করি, আপনি একজন ক্লায়েন্ট, আপনি আমার কাছে একটা লোগো ডিজাইন চাচ্ছেন বা একটা ওয়েবসাইট চাচ্ছেন, আপনি কিন্তু কখনোই আমাকে জিজ্ঞাসা করবেন না তুমি কি আসলে ক্লাস 8 পাস করেছো না ক্লাস 10 পাস করেছো নাকি ডিগ্রি নিয়েছো বা কি কম্পিউটার সায়েন্সে পাস করেছো। আপনি দেখবেন আপনি আমার আগে কাজ করা কোনো ওয়েবসাইট দেখতে চাবেন বা আমার আগে ডিজাইন করা কোনো লোগো দেখতে চাবেন। সো আমার কাজের স্যাম্পলটা দরকার, মানে আমি কি ডিগ্রি নিয়ে আসছি সেটা আসলে ক্লায়েন্ট এই ক্ষেত্রে দেখবেন। মানে আমাদের ফ্রিল্যান্সিংয়ে যে ছোটো ছোটো কাজগুলো করি বা মিড লেভেল কাজগুলো করি, এই ক্ষেত্রে আসলে আমাদের প্রতিষ্ঠান ডিগ্রিটা ওইভাবে থাকলে ভালো, আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করবে, আমার ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপ করবে। বাট না থাকলে আমার যদি কাজ আমি দেখাতে পারি ক্লায়েন্টকে, আমি কাজ করতে পারবো। মানে কাজ জানাটাই সবচেয়ে বড় কথা। এক্স্যাক্টলি, জি। তবে প্রাতিষ্ঠানিক থাকলে ডেফিনেটলি জ্ঞান যাদের আছে তাদের জন্য অনেক সুবিধা স্বাভাবিকভাবে। আরেকটি ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, কে বলছেন? আমি নাহিদ বলছিলাম। জি জি, আমি একজন প্রোগ্রামার। আমি নাহিদ ভাইয়ের কাছে একটা রাজীব ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। জি জি, বলেন। যে হলো যে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা হচ্ছে, যারা ই কমার্স সাইট নিয়ে ডেভেলপ করতেছে, এমনকি ই কমার্স ওপেন করতে চাচ্ছে, এখন শুনতেছি গভর্নমেন্ট এটার উপর ট্যাক্স বসাচ্ছে। তো এই ক্ষেত্রে কি ক্ষুদ্র উদ্যোক্তারা একটু পিছিয়ে যাবে না? তারা কি মনোবল পাবে যে এত তাড়াতাড়ি ওরা যদি ট্যাক্স বসানো হয় তারা এটা বেয়ার করবে কিভাবে, এবং কি ওদের প্রচেষ্টা কি বিঘ্ন করবে না? আচ্ছা, আমি একটু মনে হয় প্রমির কাছে এই প্রশ্নের উত্তর দিয়ে নিই। প্রমিকে, আপনি প্রশ্নটা শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে যেটা হলো যে ই কমার্সের উপরে এই বাজেটে প্রায় 4% এর উপর একটা ট্যাক্স প্রয়োগ করা হয়েছে। তো জিনিসটা এখন এটা অবশ্যই আমাদের ই কমার্সে গ্রোথ বাড়ার জন্য এটা একটা বাড়ার একটা অন্তরায়। তো যেটা হলো আসলে এটা নিয়ে আমরা সরকারের যে আইসিডি ডিভিশন কিংবা যারা এই জিনিসটা নিয়ে করতেছে, তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করতেছি। তো এটা নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা হয়তো ওনারা একটু দেখবেন, চিন্তা করে যে এটাকে আরো কমানো যায় কিনা। আমরা চেষ্টা করছি যে এই 4%কে 0% রাখার জন্য। আপনার কোনো ব্যাপার আছে কিনা? আমি যেটুকু জানি ব্যাসিস থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সরকারের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে যে এই জিনিসটা আসলে কমানো যায় কিনা। কারণ এখন আমি যদি দোকানে গিয়ে কিনি, সেই ক্ষেত্রে যদি আমি 1.5% ট্যাক্স দিই, আর অনলাইনে অর্ডার দিয়ে যদি আমাকে 4% ট্যাক্স দিত, তাহলে কিন্তু আসলে এটাতে মানে মানুষ আসলে আগ্রহ খুব একটা পাবে না। আচ্ছা, এই যে সরকার একদিক দিয়ে বলছে যে উৎসাহিত করছে তরুণদের যে তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে আসুন, 2018 সালের মধ্যে $1 বিলিয়ন আয়ের একটা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে,
কিন্তু এই ধরনের ট্যাক্স বসানো হচ্ছে, এটা কি এক ধরনের কন্ট্রাডিক্টরি কি? আসলে মানে গভর্নমেন্টের আসলে লজিকটা আমরা এখনো জানি না। গভর্নমেন্ট সাথে জাস্ট ঘোষণা দিয়েছে যে একটা 4% ট্যাক্স ইমপ্লিমেন্ট করতেছে, কিন্তু কেন করতেছে বা এটার পিছনে ব্যাখ্যাটা এখন আমরা জানি না। সো এইটা নিয়ে আসলে বলতে পারতেছি না গভর্নমেন্ট কি লজিকে এই কাজটা করতেছে জানি না। বাট আমরা যারা উচ্চ পর্যায়ে যারা আছে তারা যখন একসাথে বসে নেগোশিয়েট করতে যাবে বা মানে গভর্নমেন্টকে যদি বোঝানো যায় তাহলে হয়তো বা ঠিক মতো ডিসিশন চলে আসবে। আমি একটু রোমানার কাছে যেতে চাই। রোমানা, আপনার কাছে একটু জানতে চাইবো যে যারা উদ্যোক্তা হতে চায় তারা বেশিরভাগই দেখা যায় যে তরুণ এবং পুরুষ বা ছেলে যদি বলি, নারীরা আসলে এই আপনার মতো সাহস করে উদ্যোক্তা হবার ক্ষেত্রে কতটা এখন এগিয়ে আসছে, আপনার কি মনে হয়? ভাইয়া আপনার প্রশ্নের শেষ অংশটা আরেকটু বলবেন? আমি বলছি নারী হিসাবে আসলে নারীরা কতটা এগিয়ে আসছে এই সাহস করে উদ্যোক্তা হবার জন্য বা কোনো কিছু একা সাহস নিয়ে করার জন্য, কতটা চাকরি না খুঁজে কিছু একটা করার ব্যাপারে তারা এগিয়ে আসছে, নারীরা কতটা? জি। তো প্রথমত হইতেছে যে একটা মেয়ে ব্যবসায়ী মানে উদ্যোক্তা, আমরা ভালো ভাষায় যাকে বলি, এটা মেনে নেওয়া এই সোসাইটির জন্য অনেক কঠিন। আর মেয়েরা আগায় আসছে বলতে ধরেন আমাদের যদি সোশ্যাল মানে আমাদের সোসাইটি সমাজ সবকিছু যদি এটার দিকে পজিটিভ না হয় তাহলে মেয়েরা কিভাবে আগে আসবে বলেন? আমি যখন আমার ম্যাটেরিয়ালস, আমাদের দেশে তো সব ধরনের ম্যাটেরিয়ালস আর টেকনোলজি অ্যাভেলেবল না, আমি যখন অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস আর টেকনোলজি খুঁজতেছিলাম, আমাকে মার্কেটে ঘুরতে হয়েছে, মানে হোলসেল মার্কেট কি কি ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল, তখন তো অনেক প্রবলেম ফেস করছি। এই প্রবলেম গুলো তো আপনি যে ব্যবসায় করতে যান আপনাকে ফেস করতে হবে, প্লাস আপনার হচ্ছে আপনি ব্যবসা করলে আপনার প্রাইভেসি কমে যায়। হ্যাঁ, মেয়ে হিসাবে এটাও একটা বড়সড় মানে মোটামুটি বড়সড় ইস্যু। তবে এখন হচ্ছে আমাদের মানে অনেক মেয়েকে আমি দেখি যে না হ্যাঁ কিছু একটা তারা করতেছে, ইভেন স্টুডেন্ট থাকা অবস্থাতেই তারা কিছু একটা শুরু করে সেটাকে ধীরে ধীরে বড় করতেছে। তবে এখনো খুব মানে খুব স্লোলি বাড়তেছে, এখনো অত বেশি না যত বেশি হওয়া উচিত। অনেক জায়গা থেকে অনেক রকম সাপোর্টও কিন্তু আছে যে হ্যাঁ নারী উদ্যোক্তা তাদেরকে কিছু সাপোর্ট দেয়া হোক, কিন্তু তারপরও যত বেশি মেয়েদের উৎসাহী হওয়ার কথা এত বেশি মেয়েরা এখনো উৎসাহী হয় নাই, কিন্তু বাড়তেছে, সংখ্যা বাড়তেছে। আর সবচেয়ে বড় কথা একটা মেয়ে ব্যবসায়ী, এটা আসলে বিগ ডিল সোসাইটির জন্য। একজন নারী ব্যবসায়ী, একজন মেয়ে ব্যবসায়ী, এটা আমাদের জন্য অনেক বেশি গৌরবের কথা। নিশ্চয়ই আরো নারীরা এগিয়ে আসবে। একটি ফোন আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন সবাই? জি মাশাআল্লাহ ভালো আছে। কে বলছেন? জি, আমার প্রশ্নটা ছিল আমি মোহাম্মদ জসিমউদ্দিন বলছিলাম বাটা থেকে। আচ্ছা জি বলেন, প্রশ্নটা কাকে কাছে বলেন। আমার প্রশ্নটা ছিল আপনার এই ফ্রিল্যান্সিং কাজটা শেখার যারা সবচেয়ে বেশি আগ্রহী তাদের সবচাইতে সহজ মাধ্যমগুলো কি কি হতে পারে, এবং সেই সাথে যারা এই অর্থের জন্য বা একটু ভালো থাকার জন্য এই কাজটা করবে বাসায় বসে, তাদের অর্থটা আসার জন্য সহজ মাধ্যম কি কি, এবং সেই সাথে জানতে চাচ্ছি যে কি ধরনের কম্পিউটারে এই কাজটা পারফেক্ট হয়, কি ধরনের কম্পিউটার কিনলে এই কাজটা সবচেয়ে বেশি ভালোভাবে করা যায়। আশা করি আপনারা ভালোভাবে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দেবেন এই বিষয়ে। অবশ্যই অবশ্যই, আপনি যদি একটু বলেন। ওনার হার্ডওয়্যারের কথা বলেন, একটা মাঝারি মানে কম্পিউটারে মোটামুটি কাজ করা যাবে, যদি না সেটা গ্রাফিক্সের কাজ হয়। হেভি গ্রাফিক্সের কাজ হলে একটু হাই লেভেলের কম্পিউটার লাগবে। আদারওয়াইজ এখন আরেকটা কথা উনি যেটা বলেন যে কি কাজ করা যেতে পারে, এখন এটা ডিপেন্ড করে। যেমন আমি যদি একটা ওয়েবসাইটের কথা বলি, আমি আশা করি আমি যেহেতু ওয়েব নিয়ে কাজ করতে পারবো, ওয়েবের কথা বলতেছি, আমি একটা ওয়েবের কথা বললে যদি ওয়েবসাইটের কাছে ওয়েবে আসলে কি থাকতে কন্টেন্ট থাকতে হয়, সো কন্টেন্ট লেখাও কিন্তু একটা কাজ। এখন কারো যদি আসলে লেখালেখিটা ভালো থাকে সে এটাতে কাজ করতে পারে, এরকম আর কি। সো আপনাকে এটা নিজে খুঁজে বের করতে হবে কোন কাজটা আসলে আপনার জন্য সুইটেবল। আমি ফটোশপটা ভালো জানি, ডেফিনেটলি তাহলে সম্ভব। ফটোশপের জন্য হলে আপনি তাহলে গ্রাফিক্সের কাজগুলো করবেন, আপনি লোগো ডিজাইন করলেন, ওয়েবসাইটের লেআউটটা ডিজাইন করলেন, এই কাজটা আপনি করলেন। এরপরে আরেকজন থাকে যে এই ছবিটাকে কনভার্ট করে ওয়েবসাইটের ফরম্যাটে নিতে হবে, তো আরেকজন ওয়েবে কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট লিখতে পারে। আবার একটা হচ্ছে যে আমরা জানি যে গুগলে সার্চ করি, গুগলে সার্চ করলে এই আমার ধরেন আপনার একটা মিষ্টি দোকান আছে, আমার একটা মিষ্টি দোকান আছে, তো আমি যদি গুগলে সার্চ করি যে মিষ্টি দোকান বাংলাদেশ বা বাংলাদেশি মিষ্টি দোকান, তাহলে যারটা আগে আসবে মানুষ কিন্তু সেখানে ক্লিক করবে, আপনারটা যদি আগে আসে তাহলে আপনারটা কিনবে। সো এই জিনিসটাকে যে অপটিমাইজ করে র্যাঙ্কিং করা, এইটাও একটা কাজ, গুগলের জন্য র্যাঙ্কিং করা এইটা একটা কাজ। এই ধরনের অনেকগুলো কাজই আসলে আছে। সো যে কোনো মার্কেট প্লেসে গেলে বিভিন্ন ক্যাটাগরি দেখা যায়, আসলে কি ধরনের ক্যাটাগরি, ওই ক্যাটাগরিগুলো যদি একটু সার্চ করি, ওইখানে কি কি ধরনের প্রজেক্ট আসছে সেগুলো যদি দেখি তাহলে খুব মোটামুটি সহজ হবে। আচ্ছা আমি অন্য বিষয়টা কথা বলছি। আজকেই যদি আজকে এই সকালবেলা শুরু হচ্ছে আইসিটি এক্সপো, সকাল দুপুর থেকে মনে হয় এক্সপো, এবং আমাদের রাষ্ট্রপতি এটি উদ্বোধন করবেন। এটা একটু সম্বন্ধে যদি আমাদের জানান যে আসলে কি হচ্ছে, কি ধরনের সেখানে প্রদর্শনী থাকবে।
আচ্ছা, আমি একটা নিয়ে কথা বলতে পারি। এখানে যেহেতু আমি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতেছি, এখানে বাংলা ফ্রিল্যান্সের জন্য একটা মার্কেট প্লেস থাকে, যেমন সেটা হচ্ছে আপনারা, আমরা জানি যে আপওয়ার্ক, ইল্যান্স, freelancer.com, এই ধরনের কিছু মার্কেট প্লেস আছে। এখন এখানে আমাদের দেশীয় মার্কেট প্লেসের একটা বেশ বড় একটা এখানে কাজ মানে হচ্ছে, সেটা হচ্ছে freelancer.com। এখানে আমাদের লোকাল একটা মার্কেট প্লেস তৈরি করার চেষ্টা করা হচ্ছে, অলরেডি এটা মার্কেটে আছে, বাট এটাকে হয়তো বা একটু এনশিওর মানে আচ্ছা, update করা আইসিটি হবে। এক্সপো যেটা হচ্ছে যে 3 দিন ব্যাপী এরকমই। আচ্ছা, 3 দিন ব্যাপী যদি হয়, যারা এই যে জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, ফ্রিল্যান্স সম্বন্ধে জানতে চাচ্ছেন, তারা কি সেই মেলায় আসলে? অবশ্যই, আমাদের 17 তারিখে একটা সেমিনার আছে, সেখানেও তারা আসতে পারে এবং কোশ্চেনগুলো করতে পারে আচ্ছা। সামনাসামনি। সেখানে বিভিন্ন প্যানেল ডিসকাশন থাকবে, সেখানে আমরা অ্যান্সার দিতে ট্রাই করব। আচ্ছা, নিশ্চয়ই যারা আজকে থেকেই শুরু হচ্ছে আইসিটি এক্সপো, মানে আগামীকাল দিনের বেলায়, আজকে দিনের বেলায় সেটি উদ্বোধন করা হবে। নিশ্চয়ই আপনারা এই 3 দিন ব্যাপী মেলায় যাবেন এবং আপনাদের কোশ্চেনগুলো, আমাদের যেহেতু সময় কম, সেখানে আরো হয়তো বিস্তারিত আরো জানতে পারবেন। আমি ছোট্ট করে প্রমি নাহিদের কাছে জানতে চাইবো, নাহিদ, এই ধরনের মেলাগুলো যখন হয়, আমি দেখছি এর আগেও অনেক মেলা আয়োজন হয়েছে, এটি আসলে তরুণ সংগঠকদের জন্য, তরুণ উদ্যোক্তাদের জন্য কতটা উৎসাহব্যঞ্জক বা কত বারবারই আয়োজন করা উচিত কিনা, কি মনে হয়? আসলে এই ধরনের যে সেমিনার, ওয়ার্কশপ কিংবা যে ধরনের মেলাগুলো হচ্ছে, এটা এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হয় সেটা হচ্ছে নেটওয়ার্কিং। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। এখানে দেখা গেল যে আমার মাথায় কোনো একটা আইডিয়া আছে, আমি যখন ওই মেলাতে যাচ্ছি বা ওইখানে যাচ্ছি, তখন আমার একই ধরনের আরো অনেকের সঙ্গে পরিচিত হচ্ছি আমি, যারা আসলে আমার মতো করে ভাবতেছে। এরকম ভাবে আমি দেখছি অনেকেই হয়তো তারা পার্টনার হয়ে নিজের একটা উদ্যোগ সৃষ্টি করতেছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে আমি এখানে গেলে আমার মধ্যেও একটা আসলে কিছু একটা করার একটা বা তাড়না থাকে। সেখান থেকে হয়তো আমি আমার মতো বা এরকম যারা ভাবতেছে তাদের সঙ্গে আমাদের একটা নেটওয়ার্কিং এর সুযোগ সৃষ্টি হচ্ছে। এবং এছাড়া যেটা হচ্ছে যারা এই ধরনের কাজে যারা হয়তো খুব এক্সপার্ট, তাদের সঙ্গে একটা যোগসূত্র হচ্ছে যারা স্টুডেন্ট তাদের। তো মাঝখানে এই যে গ্যাপটা ইউনিভার্সিটির সঙ্গে ইন্ডাস্ট্রি, তো এই গ্যাপটা আসলে আমাদেরকে সবচেয়ে বেশি পূরণ করা উচিত, এটা আমার মনে হচ্ছে। এটা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র হচ্ছে, জি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইসিটি এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চয়ই আপনারা যাবেন এবং আপনাদের সেই যেটি বললেন নেটওয়ার্কিং গড়ে উঠবে। যারা ফ্রিল্যান্সিং এ আগ্রহী, তারা নিশ্চয়ই আরো অনেক কিছু জানতে পারবেন। তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে নানা আয়োজন থাকবে। নিশ্চয়ই আপনারা যাবেন এবং আরো বেশি জানার চেষ্টা করবেন। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমাদের বিদায় নিতে হবে। আরো অনেক আলোচনার বিষয় ছিল জানি, নিশ্চয়ই কোনো পরবর্তী কোনো অনুষ্ঠানে আরো আলোচনা হবে। এনায়েত হোসেন রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রমি নাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত রাতে এত কষ্ট করে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এবং রুমানা শারমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত রাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং চমৎকার চমৎকার কথা বলেছেন। এবং যারা তরুণ উদ্যোক্তা আছে, নারী এবং পুরুষ, সবার প্রতি নিশ্চয়ই আপনাদের দেখে আরও বেশি উৎসাহিত হবে। এই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করব। নিশ্চয়ই আগামীকাল আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন।